ইনস্টিংক্টে কি করে মোমেন্টে থাকা যায় সেইটা আমাকে দিয়ে এমন এমন কিছু করিয়ে নিয়েছে, কিছু সিন বা কিছু আমি নিজেও জানি না ওটা আমি রিপিট করতে পারবো কিনা। এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের সমাজ এতটাই করাপ্টেড, সবচেয়ে বেশি ভয় পায় অনেস্টিকে। অডিয়েন্সটা উত্তাল হোক, ডাম্ব হোক, এনার্জেটিক হোক, মাতাল হোক, ফার্স্ট কিন্তু ফেস করবে যে অ্যাঙ্কার। তো সবচেয়ে বেস্ট জিনিস হচ্ছে যদি খরচ কমিয়ে আনা যায়, তাহলে আমার এটা নেই ওটা নেই, ওটা আমার কোনো মানে আমার চাপও নেই লাইফে অত। হ্যাঁ, আমি রেডিও থেকে 2বার সাসপেন্ড হয়েছি। দেখুন, মানুষ যখন সেলিব্রিটি হয় তখন তার একটা স্বাভাবিক নাকুচুপনা, স্নবারি চলে আসে। সেরকম আমারও এসেছিল। আমার তো মনে হয়েছিল আমি শ্রেষ্ঠ, আমি কারো ফ্যান হতে পারবো না, আমারই তো কত ফ্যান। তারপর রেডিওতে একটা গলা ভেসে এলো, সে আমার থেকে অনেক ছোট, আর আমি তার ফ্যান হয়ে গেলাম। সব সেলিব্রিটির মুখোশ খোলস সব ঝরে পড়ে গেল, এবং সে আমাদের জীবনে এমনভাবে প্রবেশ করলো যেমনভাবে ঝড়। এবং সত্যি বলতে বাঙালির একটা সময়, সে গাড়িতে থাকুক, বাড়িতে থাকুক, লোকনাথ বাবার মতন জলে স্থলে অন্তরিক্ষে যেখানে থাকুক, সে রেডিওটাকে টিউন করতো শুধুমাত্র ডিস্টার্বড হওয়ার জন্য ওই ছেলেটির দ্বারা এবং একটু হাসার জন্য। তখন কিন্তু রেডিওর দারুণ রমরমা সময়, এবং সেই সময় তার স্লট লিডারশিপ বলুন, তার কাজ বলুন, প্রচণ্ড সম্মানিত। সেই সময় না বলাটা একটা আর্ট, দেখতে পাচ্ছেন আমার গেঞ্জিতে। সেই সময় সে হলুদ ট্যাক্সির মতন রেডিওকে হঠাৎ না বলে দিল। আমরা যারা ওর দাদা, বন্ধু, শুভানুধ্যায়ী, শুভাকাঙ্ক্ষী, সবাই ভয় পেয়েছিলাম যে এটা তুই কি করছিস। বছরে কটা ছবি হয়, তার মধ্যে কটা ছবি তুই পাবি, কি করবি, কোন সিনেমা করবি, কোন সিরিজ করবি, তার কি কোনো ঠিক আছে? কিন্তু ওর কাছে খুব ক্লিয়ার ছিল, ওর মনে কোনো দুশ্চিন্তা ছিল না। আজকে প্রায় আধ দশক পর, মানে 5 বছর পর, অনেকেই রিয়েলাইজ করছে যে রেডিও প্রায় প্রায় দুঃখজনকভাবে হলেও বিস্তৃত প্রায় একটি ডিভাইস হতে চলেছে। কিন্তু ছেলেটি এটা আভাস পেয়েছিল 5 বছর আগে, এবং না বলাটাকে আর্ট করে সে রেডিও ছেড়েছিল তার একদম শিখরে থাকতে থাকতে। তো আমাদের একটা সন্দেহ হয়েছিল, অভিনয় তো ভালোবাসে, অভিনয় কি করতে পারে? তারপরে এলো রাজলক্ষ্মী শ্রীকান্ত। বিশ্বাস করুন, ঋত্বিক চক্রবর্তী আছে সেখানে, সেখানে সবাই আছে, এমনকি আমিও কম নাম করা নই। অপরাজিতা ঘোষ আছে, জ্যোতিকাও বাংলাদেশের নাম করা নায়িকা। দর্শক কিন্তু আলাদা করে মনে রাখলো ওকে। আমি বিশাল একটা ইন্ট্রোডাকশন দিয়ে ফেলেছি, এবার আলাপ করিয়েই দিই। সায়ন ঘোষ আমার ভাই, আমার প্রিয় অভিনেতা। আমি মুখ লুকোবো কোথায় আমি ভাবছি। কেন তুমি যা এরকম দিয়ে দিলে না, মানে মানে খুব। কোনটা মিথ্যে বলেছি? না না, মিথ্যে মানে আমি জানি না। না না, তুই তো আমাদের চোখের সামনে, যখন তুই ফিভারে আমরা মোটামুটি 8টা 9টা বাজলে হ্যাপি টু ডিস্টার্ব হবে, আমরা চ্যানেলটা ওখানে রাখবো। তখন যদি অ্যাডভার্টাইজ হয়, অ্যাডভার্টাইজই 10 মিনিট শুনবো, কিন্তু ওটা মিস করা যাবে না। এই সময় রেডিওটা তো তুই ছেড়েছিস, কেন মনে হয়েছিল? কারণ প্রথমে আমরা মানে গানের মাঝখানে বিজ্ঞাপন বাজাতাম, তারপর দেখলাম বিজ্ঞাপনের মাঝখানে আমরা গান বাজাচ্ছি বা কথা বলছি। হ্যাঁ, এটা একটা শুরু হলো, যে কারণ আমাদের 1 ঘন্টা থাকতো, এবং 1 ঘন্টায় ধরে নাও স্লটের মধ্যে 5 মিনিট বিজ্ঞাপন, হ্যাঁ 10 মিনিটের গান বা 15 মিনিটের গান, আমরা কথা বলছি, আবার 2 মিনিট 3 মিনিট, তারপর আবার গান বিজ্ঞাপন, এরকম হচ্ছে। তারপর বিজ্ঞাপন বেড়ে যেতে লাগলো, এবং রেডিও কোথায় গিয়ে বিজ্ঞাপন বেড়ে যাওয়া তো ভালো রে, যদি মুখ ঢেকে যায়। তো ব্যাপারটা সেটাই হলো যে মূল প্রোগ্রামিং হয়ে গেল বিজ্ঞাপন। এটা প্রথম কারণ। এবং দ্বিতীয় কারণ, তুমি যেটা বললে, আমি অনেক আগেই আভাস পেয়েছিলাম যে এই মিডিয়ামটা ইভলভ করছে না, এবং রেডিও কি মানে একেবারে বন্ধ হয়ে যাবে তা নয়। তারপর তো দেখা গেল যে আমাদের শহরেই কতগুলো মানে সেলিব্রেটেড এবং পায়োনিয়ার রেডিও স্টেশন বন্ধ হয়ে গেল একের পর এক, এবং এখনো যেইভাবে রেডিওটা রয়েছে সেটাও খুব মানে একটা তো মানে সবাই অ্যানাউন্স করে দিল যে বন্ধ, তারপরের দিন আবার বললো না আপাতত বন্ধ নয়। এটা রিসেন্ট একটা ঘটনা ঘটলো, মানে ওটাও খুব একটা ভালনারেবল জায়গায় রয়েছে। তো রেডিও হয়তো ডিভাইস হিসেবে থেকে যাবে, বাট আমরা যে সময় নস্টালজিক ভ্যালু হিসেবে থেকে যাবে। কিন্তু আমার মনে হয় এই যে আমরা যেটা করছি, পডকাস্ট ইজ দি নিউ রেডিও, আমার মনে হয় কোথাও কি। আর আমি তখন ভাবতাম যে টক স্টেশন কেন হয় না, কিন্তু তোর পিছনে তো অর্থনৈতিক লগা নেই যে আমি রেডিও ছেড়ে বস 6 বছর বসে থাকবো, দেখবো আমার কেরিয়ার কি হয়, হ্যাঁ ইয়াশ চোপড়া কবে ডাকে। হ্যাঁ,
সেটা তো ইউ কান্ট অ্যাফোর্ড। না। তুই 6 বছর বাড়িতে বসে থাকতে পারবি না, হ্যাঁ এক তো টাকার জন্যও পারবি না, এক মানসিকতার জন্যও পারবি না। হ্যাঁ তুই কি জানতিস যে কি হবে না হবে? তুই 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 জানতিস? আমি জানতাম, আমি মানে মানে অনেকের মনে হতে পারে এটা খুব ইম্পালসিভ ডিসিশন, কিন্তু এটা একদমই নয়। না, তুই খুব শান্ত ছিলিস। আমি জাস্ট 3 বছর আগে থেকেই আমি এটা সেভ করছিলাম, 1 বছর থেকে 1.5 বছরের টাকা, যে আমার স্যালারি যা আমি মোটামুটি একটা 1.5 বছরের টাকা আমি জমিয়েছি। জমিয়ে, কারণ আমি তখন টেলিভিশনে করছিলাম, তখন অন্যান্য জায়গা থেকেও একটা সোর্স অফ আর্নিং ছিল। তো জমিয়ে আমি ঠিক করেছি যে আমি ছাড়ার পর নিজেকে 1.5 বছর দেবো। তো 1.5 বছরের মধ্যে কিছু একটা আমি করেই ফেলবো, এইটুকুনি কনফিডেন্স ছিল। কারণ আমি শুধু যে রেডিও করতে পারি বা ওটা নয়, কারণ আমি অনেকগুলো জিনিসই মানে আমি করেছি এবং করব পরবর্তীকালে। তো আমি জানতাম যে 1.5 বছরের মধ্যে যদি আমি না করি তাহলে আবার কি রেডিওতে ফিরে যাওয়া বা তাহলে আর কি করলাম আমি, এইটা 1.5 বছরের মধ্যে কিছু করতে পারবো না, আমি বিশ্বাসই করি না। না, এটা ভালো প্ল্যান, এটা অন হাইন্ডসাইট ভালো কিছু প্ল্যান। না হলে সিরিয়াল করবো। হ্যাঁ, সেটাও হ্যাঁ। ভালোই। যখন আমি তোর সাথে গোয়েন্দা করছি, যেটা আমাদের দুজনের প্রথম মুখোমুখি সেভাবে আলাপ, আমি তার আগে থেকে মুখোমুখি আলাপ তোমার হচ্ছে সাথে সেক্টর 5 এ রিঙ্গোদার একটা ছবিটার সিনেমার সময়, ইয়েতে আমি দেখেই তোকে খুব উৎসাহী হয়ে পড়েছিলাম। তারপর আমাদের কথা হতো, আমি তোমার লেখা পড়ে আমি যখন অসুস্থ হলাম তোর থেকে চাইলাম কয়েকটা ফাইল, হ্যাপি টু ওই মেলগুলো আমার এখনো আছে, ইমেলগুলো তো হোয়াটসঅ্যাপে পাঠানো যেত। হ্যাঁ, হ্যাপি টু ডিস্টার্ব আমাকে পাঠা, আমার শরীর খারাপ, আমাকে শুনতে দে। আমি আবার তোমার কিছু আনকাটও পাঠিয়েছিলাম, তখন একদম বললাম যে গালাগালি স্যালাইন ফ্যালাইন টেনে দিলে আমার ওইটা শুনবো। তো কিন্তু এই যে একটা না বলার আর্ট, এবং তুই অনেক কিছু করতে পারিস কিন্তু অনেক কিছু আবার করিস না, এবং ইট ইজ ইয়োর ডিসিশন। সেটা তোর মেলামেশার ক্ষেত্রেও দেখা যায়, ইউ আর ভেরি চুজি। মানে হ্যাঁ, না আমি কথা কিন্তু সবার সাথেই বলবো, একদম সেটাও ঠিক। মানে তুই কথা সবার সাথে বলবি, কিন্তু কার সাথে আড্ডা মারবি সেই জায়গাটা তোর খুব ঠিকঠাক। প্রচন্ড চুজি। শৈশব থেকে শুরু করা যায়, কিরকম ছিল শৈশব? বাদরের বাচ্চা ছিলাম পুরো। তুই এখন বদলেছিস বলছিস? না, খুব একটা বদলাইনি, এখন ল্যাজটা দেখা যায় না, আচ্ছা, বাকি সবই আছে। তো এবার তো আমি খুবই মানে আমার কেষ্টপুরে বড় হওয়া, একটি একান্নবর্তী পরিবার। হ্যাঁ, মানে বাবারা 5 ভাই, কাকা কাকিমা বোন দাদু ঠাকুমা, এরকম একটা বড় পরিবারে বড় হওয়া। এবং আমাদের ওই সময় কি যে মানে গোটা পাড়া এবং গোটা পরিবার মিলে শাসন করতো। মানে এখন মানে এখন যেমন হয় যে ধরো বাবা বকে মা বকে, মানে বাবা মায়ের থেকে বেশি বকা ধরে নাও কাকা বকছে। তো এইরকম একটা ডান পিঠে বড় হওয়া আমার প্রচন্ড, মানে যা যা একটা ডান পিঠে ছেলে করে সবই করেছি, এবং সেটা খুবই মানে গ্রাউন্ডেড, মানে ধরো গাছে ওঠা। হ্যাঁ, তোকে তো ফিজিক্যালি প্রচন্ড গাছে ওঠা, মানে চুরি করা, মানে ফল চুরি করা। আর ছোটবেলা থেকে আমার প্রবলেমটা হয়ে গেছে ওখানে, যে আমার ছোটবেলা থেকে খুব খারাপ ছেলে হতে ইচ্ছে করতো, কারণ ভালো ছেলেদের প্রচুর বার্ডেন আছে লাইফে, যে আমি ট্রু থাকতে পারবো না। মানে খারাপ ছেলে বলতে কাউকে খুন করব, মার্ডার করব, ক্রাইম করার জায়গা থেকে না, মানে দুষ্টু ছেলে, মানে রেপুটেশন কি সায়ন খারাপ, আমার বার্ডেন ফ্রি হতে চাই। ভালো ছেলের প্রচুর জিনিস আছে, প্রচুর বার্ডেন রয়েছে। তো তারপর আমার পড়াশোনায় আমি এভারেজ স্টুডেন্ট ছিলাম, কিন্তু এই নয় যে আমি ফেল করতাম, আমি আজ অব্দি কোনোদিন ফেল করিনি। তারপর মাধ্যমিক, তারপর উচ্চ মাধ্যমিক, এবং তারপর আমার হচ্ছে বিজনেস স্কুলে পড়া। তুমি আর আমি আর একই ডিগ্রি, কিন্তু ওটা নামেই হোম ডেকর হিসেবে ভালো, সেটা হচ্ছে বিবিএ আমরা। তো আমি বিবিএ পড়তে শুরু করলাম। প্রথমে আমি মনীন্দ্র কলেজে 1 মাস ক্লাস করেছি, অ্যাকাউন্টেন্সি অনার্সে চান্স পেয়ে গেছিলাম। কারণ ওই তখন তুমি জানো সিইটি ক্র্যাক করতে হতো, এবং সিইটি আমি জানতাম পাবো কি পাবো না, একটা বুকিং করে রাখি। তো তারপর ওটা করতে করতেই হয়ে গেল। তারপর বিজনেস স্কুল, তারপর করতে করতে তো মিরাক্কেল এলো। এবার তোর মধ্যে ফানি বোন আছে, তোকে দেখলে লোক হাসা, পাড়ায় অনেকে ভালো চুটকি বলে, কিন্তু সেটা যে এসেনশিয়ালি ক্যামেরায় গিয়ে ট্রান্সলেট করবে তা নয়। সে ক্যামেরার সামনে স্টিফ হয়ে যেতে পারে, মরে যেতে পারে, তার যাবতীয় হিউমার বা ল্যান্ডই করলো না। এটা আমার হয়েছে, সবার হয়েছে। পৃথিবীর শ্রেষ্ঠ কমেডিয়ানেরও ল্যান্ড না করা জোক রয়েছে। তুই কি করে বুঝলি যে দীপাংশুর ধর একটা তবু আমি দেখছি ওর বাবার একটা ফাংশনের সাথে একটা সম্পর্ক, একটা এন্টারটেইনমেন্টের সাথে সম্পর্ক, আর আমার মানে 360 ডিগ্রিতে কেউ আর্টিস্ট নেই, হ্যাঁ আশেপাশ দিয়ে নেই কোনো দিকের পরিবারের কেউ। এবং তুই মিরাক্কেল যেটা করতে যাচ্ছিস তখনও
বাঙালির কনসেপ্টে কিন্তু এই সম্মানজনক শব্দ স্ট্যান্ড আপ কমেডিটা আসেনি। আর ওটা স্ট্যান্ড আপ কমেডিও নয়, ওইটা স্ট্যান্ড আপ কমেডিও নয়। পরবর্তীকালে যখন বুঝেছিস তখন ওটা মিমিক্রি ওরিয়েন্টেড, বা তখন আমাদের যে জ্ঞান ছিল ওটাই ছিল, ওটাই ছিল। হ্যাঁ। তো তুই কি করে বুঝলি বা যে এটা করতে পারবো? মানে একটা অডিশনে যেতেও তো একটা কারণ লাগে। আমাকে লোকে বলেছিল ফর্সা, তাই আমি যেতাম। হ্যাঁ, তোর কি কারণ ছিল? আমার ঘুরতে যেতে ভালো লাগে বলে। মানে আমার অডিশনের গল্পটা খুব ফানি। অ্যাকচুয়ালি আমি অডিশন দিতে যাইও নি, গেছিল আমার ছোট কাকা। তো সে তখন খুবই এনথুজিয়াস্ট, এবং আমরা সব বাড়িতে বসে তখন লাফটার চ্যালেঞ্জ দেখা, যত কমেডি শো হয় তখন আমরা দেখি। আর আমি আর ছোট কাকা দেখতাম। তো সে গেছিল। এবার আমি বললাম, তখন আমি কলেজের ফার্স্ট ইয়ার, চলো তোমার সাথে আমিও যাই। এবার গেছি তাকে সঙ্গ দিতে, একটু দেখবো টেকবো, বা সবাইকে, কেউ মির্জা যদি আসে একটু দেখা হবে, এরকম হ্যান ত্যান ফ্যান বয় তখন। আর আমি বললাম যে আমার তো কোনো সম্পর্কই নেই, এটা পুরোটাই একটা অন্য জগৎ। তো গেছি, আমি বললাম যে এই আমি একটা ফিল আপ করি, মিমিক্রি করতে পারি, চলো একটু মিমিক্রি করে দেবো, দেখি কি হয়। বলে আমিও ফিল আপ করে আমি অডিশন দিলাম, দুজনেই আমরা অডিশন দিলাম। এবার তারপর আমার তখন ফোন ছিল না, মোবাইল ফোন ছিল না, আমার টাকার নাম্বারটাই দেওয়া ছিল। তো ফোনটা এলো আমার টাকার ফোনে, হ্যালো আপনি অডিশন সিলেক্টেড হয়েছেন। তখন নামটা বলছে, সে ভেবেছে সে সিলেক্টেড হচ্ছে। এ বাবা। সো দেন ফোনটা আসে আমার নামে, যে আই গট সিলেক্টেড। অ্যান্ড তারপর তো পুরোটাই হয়। কাকা ভালোভাবে নিতে পেরেছিল? নেয়ার কথা নয়, তাহলে তো সে কাকাই নয়। তোর এত সাহস এলো কোত্থেকে? মানে আমি তোকে উদাহরণ হিসেবে বলছি, তুই যখন অ্যাপিটিউড ডিস্টার্ব করছিস, হ্যাঁ, তুই তৃণমূলের পিছনে লাগছিস, হ্যাঁ, তুই ইস্ট বেঙ্গলের পিছনে লাগছিস, তুই মোহনবাগানের পিছনে লাগছিস, তুই সিপিএম এর পিছনে লাগছিস, তুই ওর পিছনে লাগছিস, তুই তার পিছনে লাগছিস। এবার ইস্ট বেঙ্গল মোহনবাগান তোর কোনো ক্ষতি করবে না, ওদের পিছনে লাগাই যায়। সমর্থক তোকে ট্রোল করবে, কিন্তু যখন তুই ক্ষমতাকে চ্যালেঞ্জ করছিস, কমেডিতেই হোক, তখন ওখানে একটা রিস্ক এলিমেন্ট থাকে না। তো আমি দেখেছি ওটা তুই রাদার এনজয় করিস, ভয় না। এটা কি মানে এইটা মেকানিজমটা কি? অ্যাডভেঞ্চার বা এক্সট্রিম স্পোর্টস যারা ভালোবাসে, তারা তো প্রথম, মানে তুমিও ভালোবাসো যেহেতু, তো তারা তো প্রথমে একদম যমরাজের সাথে এগ্রিমেন্ট করেই বলে যে ব্যাপারটা হয়ে গেছে, ডিল হয়ে গেছে তোমার সাথে, বেঁচে গেলে সেটা এক্সট্রা। আমার যেটা রেডিওতে যদি বলি, এবার এটার বাইরে গিয়ে খুব প্র্যাকটিক্যালি যদি বলি, রেডিওতে যখন আমি ছিলাম তখন আমি এবং আমার বন্ধু সৌরভ, তখন আমাদের একটা গ্রুপ ছিল, সৌরভ ঘোষ, যে পরবর্তীকালে স্ট্যান্ড আপ কমেডিয়ান, এবং ও হ্যাপি টু ডিস্টার্বের প্রডিউসারও ছিল। তো আমরা কি করতাম, আমাদের তখন ট্রিপটা ছিল যে কেস কি করে খায় দেখি, যেরকম স্বামীজি জাত কি করে যায় হুকোয় ডান মেরে মেরে দেখতেন, তো আমাদের সেরকম কেস কি করে খায় দেখবো। তো এইটা ছিল আমাদের ট্রিপ। এবার আমি একটু বাড়িয়ে বলছি না, তুমি জানো রেডিওতে যেগুলো বারণ সেগুলো করবো। হ্যাঁ, মানে ধরো সেক্স, রিলিজিয়ন, পলিটিক্স টাচ করতে নেই, আমরা করব। তো এইটা ছিল আমাদের ট্রিপ। এবার আমরা ভাবলাম যে প্রথম দিন এরকম একটা স্টেপ নিলাম, হ্যাঁ, কিছু কেস খেলাম না, আমি তাহলে তো এতে কেস খায় না। তারপর একটা বাজে জায়গায় ঝাঁপ দিলাম, আর ধরো একদিন প্যারাগ্লাইডিং করলাম, একদিন এমনি ঝাঁপ দিলাম, মানে যা আগুন লাগিয়ে দিলাম গায়ে। এবার কোনোটা দিয়ে দেখছি কেস খাচ্ছি না, এবার ততদিনে ওটা ব্র্যান্ড হয়ে গেছে। তোর আর পিছনের রাস্তা নেই, ততদিনে হয়ে গেছে। আর আমাকে নিয়ে অনেক মিথ আছে যেগুলো আমি বাস্ট করতে চাই। অনেকে বলে যে আমাকে এখান থেকে থ্রেট এসছে, পুলিশ ধরে নিয়ে গেছে, হ্যান ত্যান, এই ধরনের যে ঘটনাগুলো আমাকে নিয়ে বলা হয়। হ্যাপি টু ডিস্টার্বের জন্য আমি আজ অবধি কোনো কেস খাইনি। এটা আর বলছি বলে আমি ইনভাইট করছি কিনা জানি না আমি আপনাদের। অভিনয় পোকাটা কবে থেকে মাথায়? অভিনয় অ্যাকচুয়ালি আমার করার ইচ্ছে ছিল, মানে ওটা ছোটবেলা থেকেই, ওটা সিনেমা দেখতে ভালো লাগতো, তো সেই কারণে মানে আমি অমিতাভ বচ্চনের বিভৎস ফ্যান ছিলাম। হ্যাঁ, তো যখন ধরো সবাই শাহরুখ টারুক এ করছে, তখনও আমি অমিতাভ বচ্চনের বিভৎস ফ্যান। হ্যাঁ, তো মানে তখন মার্কেটে শাহরুখ, সালমান চলে এসছে, এই সব। আমি তুই তো আমার থেকে ছোট, আমরাই শাহরুখ সালমান কে মার্কেটে পেয়ে বড় হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো তখন আমি হচ্ছে একদমই অমিতাভ ফ্যান। তো সেই সময় ধরে নাও আমার সিনেমা দেখতে ভালো লাগতো, সেইগুলো ধরো ডায়লগগুলো মুখস্থ করছি, সেগুলো বলছি বা বন্ধুদের সামনে বলছি, এবং আমি গোটা গোটা ডায়লগ বলতে পারতাম। সানি দেওয়ালের কোনো একটা ডায়লগ পুরো ওই মিমিক্রি করে একটা গোটা ডায়লগ বলতে পারি। তো এই বিষয়গুলো তখন আমার ছিল, ইচ্ছে করতো অভিনয় করতে, কিন্তু আমি তো বললাম যে আমার 360 ডিগ্রিতে কেউ নেই। হ্যাঁ, তো ওই
পাড়াব্যাপী বিষয়। হ্যাঁ, তো এইগুলো ওইখান থেকেই মূলত। তুই তো মানে ইন্টারন্যাশনাল হিরোর বন্ধু, মানে অবশ্যই। রিজিওনাল ছবির ইন্টারন্যাশনাল। এবং আমি বলেছিলাম এই ছবিটা যদি ইন্টারন্যাশনাল কোনো জায়গায় শুটিং না হয় তাহলে করবো না। তুই তো মোটামুটি হিরোর বন্ধু হিসেবে এখন মোটামুটি সাংঘাতিক জায়গায়, ভীষণ বড় জায়গায়। এবার যখন দেখিস খাঁজা অভিনেতা, কারণ তোকে তার 15 দিন আগেই হয়তো ঋত্বিকের সাথে পাঠ করে আসতে হয়েছে, অমিত শাহের সাথে পাঠ করতে হয়েছে, এবার যখন দেখিস শ্বেত চন্দনের মতন পাঠ করছে, চন্দন সাবানের মতন বা পেপার ওয়েটের মতন পাঠ করছে, এবং তাকে তার বন্ধু হয়ে তোকে একটু হাসাও, একটু মজা করো টাইপের দাবি দেওয়া পূরণ করতে হচ্ছে, তখন এটা কতটা কষ্টকর হয়? কষ্টকর হয় না গো। আমি যখনই মনে হয় একটুখানি মানে একটু চাঞ্চল্য সৃষ্টি হচ্ছে আমার মনে, আমি ওর মুখের দিকে তাকাই, তখন ওর মুখে একটা টাকা ভেসে ওঠে, ওর মুখটা গান্ধীজির হয়ে যায়, তখন আমি ওকে বন্ধু হিসেবে মেনে নিই। বন্ধু তো দেখো তো যত খারাপই করে মেনে নেবে তো, ব্যাস। এবার আসি প্রদীপ্ত ভট্টাচার্যর প্রসঙ্গে। অবশ্যই একটা মানুষ তারা বাংলায় ছবি বানাচ্ছে, এমন ছবি বানাচ্ছে সেটা আজ থেকে 30 বছর পর, মানে তখন থেকে 30 বছর পর আজকে আবার অন্যান্য চ্যানেল থেকে নতুন করে ইউটিউবে ছেড়ে বিক্রি করার চেষ্টা হচ্ছে, এতই প্রাসঙ্গিক সেগুলো। তো আমরা ফ্যান সবাই ছিলাম, কিন্তু তুই খুঁজে বার করলি কোথা থেকে মানুষটাকে? ওকে তো খুঁজে পাওয়া যায় না। না, প্রদীপ্তদার সাথে আলাপটা খুব অদ্ভুত ভাবে। সেটা হচ্ছে প্রদীপ্তদার কাজের আমি বিশাল ফ্যান, মানে আমরা ওই সময় সবাই ইনফ্যাক্ট আমরা আলোচনা করতাম। তো অ্যাকচুয়ালি ঋত্বিকদার সাথে আমার আলাপ ছিল। ও হ্যাঁ, আগে থেকে ঋত্বিকদার সাথে আলাপ হচ্ছে, তখন দীপাংশুদা একটা ছবি বানিয়েছিল অনাচার বলে। আচ্ছা। তো ওটাতে রুদ্রনীল ঘোষের করার কথা ছিল, সে যথারীতি তখন বাচ্চাদের ছবি, ফলে কি করব, কমিটমেন্ট নেই বলে আগের দিন রাতে না বলে দিল। ঠিক আছে, তখন আমরা বিপদে পড়ে গেছি, একটা খুব খারাপ অবস্থা। তখন আমার আলাপে দীপাংশুদা তখন ফোন করলো রাত্রিবেলা ঋত্বিকদাকে, জাস্ট আগের দিন রাতে, যে তুমি একটু বাঁচিয়ে দেবে আমাকে। তখন ঋত্বিকদা সেই চরিত্রটা করে, এবং আমরা ভাবছি যে আমরা কি ভুল করেছিলাম, যেটা আমাদের সাপে বড় হয়েছে। ঋত্বিকদা ওই চরিত্রটাকে অন্য এক জায়গায় নিয়ে চলে যায়, এবং আমাদের সবচেয়ে বড় কথা দাদা হিসেবে বাঁচিয়ে দেয়। যে একটা বেশি টাকার কাজ মানে সেখানে কমিটমেন্ট, আর যাদের টাকা নেই বা একটা বাচ্চাগুলো মিলে একটা ছবি বানাচ্ছে সেটাকে ঝুলিয়ে দেওয়া যায়, তো মানে সেইটা নয় বিষয়টা। মানে আমিও করি না কখনো কারোর কাছে, হয় করবো বা করবো না, আর করলে যত বেশি টাকার কাজ হয় কমিউনিকেট করবো বা লাস্ট মোমেন্টে ঝোলাবো না। তো সেই তখন থেকে ঋত্বিকদার সাথে আলাপ। তো একদিন ওই ঋত্বিকদার বাড়িতে গেছি, প্রদীপ্তদাও এসছে, অদ্ভুত তখন আমি ন্যাড়া হয়েছিলাম। হ্যাঁ, তো ওই ন্যাড়া হয়ে প্রদীপ্তদার সাথে দেখাটা এমনি, তখন আড্ডা হলো, তারপর প্রদীপ্তদার সাথে মাঝে মধ্যে দেখা হলে কথা হতো, এইসবই। তারপর তো গোয়েন্দা আমাদের প্রথম কাজ, খুব যে তখন রেগুলার দেখা হচ্ছে বা কথা হচ্ছে যাই না, তারপর তো গোয়েন্দা প্রদীপ্তদার সাথে আমাদের প্রথম কাজ। ওই কানেকশনটা হচ্ছে ঋত্বিকদার মাধ্যমে। প্রদীপ্তর সাথে কাজ করা মানে সেই অভিজ্ঞতাটা ভোলা যায় না। এবং আমি প্রদীপ্তদার কাছে প্রচন্ড থ্যাঙ্কফুল যে ওই হিরোর বন্ধু থেকে, ধরো হিরো, আমি বিরোহিতে আসবো, হিরো বলবো কিনা জানি না, প্রোটাগনিস্ট বা ওইটার বাইরে আমাকে কাস্ট করা, ওই স্টিরিওটাইপটার বাইরে প্রথম প্রদীপ্তদাই করে। হ্যাঁ, মানে যদি আমরা ইন্দ্রদাও ভাবি, লোকে ফিজিক্যালের দিকে চলে যাবে। অন্য ডিরেক্টর যদি অন্য লোক যদি ভাবি, সে একটা ছোট চেহারার ইন্দ্রকে তো ভাবতে পারবে না। ইন্দ্র স্পিরিট যে চেহারায় নেই, ইন্দ্রর সাহসটা যে অন্য জায়গায়, এবং সেই সাহসটার সাথে ও তোর জীবন ধারণের কোথাও একটা মিল পেয়েছে। এই তোয়াক্কা না করে রেডিও ছেড়ে বেরিয়ে যাওয়া বা কিছুটা আছে, এবং তোর মধ্যে স্ট্রিক অফ অ্যাডভেঞ্চার, তুই সোহম এই চলে গেলি নাগাল্যান্ড, এই ঘুরতে বেরিয়ে গেলি, তো সেইটাকে দেখতে পেয়েছিল। কিন্তু তারপর একটা সিরিজের দায়িত্ব, মানে আমি বলছি না যে তোর রাজলক্ষ্মী শ্রীকান্ততে কম দায়িত্ব ছিল, কিন্তু বিরোহীর ফার্স্ট ফ্রেম থেকে লাস্ট ফ্রেম ইজ অ্যাবাউট ইউ এবং বিরোহী গ্রামটা। দেখ, পঞ্চায়েতে রঘুবীর যাদব ইম্পর্টেন্ট, নীনা গুপ্তা ইম্পর্টেন্ট, সবাই ইম্পর্টেন্ট, কিন্তু দিনের শেষে এটা জিতু ভাইয়ার কাজ, তো পঞ্চায়েত রিমেন্স জিতু ভাই আসবো, সেম ওয়ে বিরোহী রিমেন্স কোথাও একটা গিয়ে তোর খুব ইম্পর্টেন্ট একটা বিরোহীটা কিভাবে তোরা কাজটা, বীজটা কোথার থেকে এলো,
এবং তোদের প্রসেসটা কি ছিল এবং বিরোহীর সাফল্যটা সেটা বলিস। বিরোহীর একটা জায়গার সাথে তুমি কিছুটা কানেক্টেড, ওই বন্ধুটা। হ্যাঁ প্রদীপ্ত ইনফ্যাক্ট তার সাথে আমার প্রথম আলাপ। আমরা একবার বহরমপুর চলে গেছিলাম, তোমায় একসাথে। ফোন করলাম, সঙ্গে সঙ্গে বাবিনদা চলে এলো, মানে কটায় আমরা সকালে বোধহয় ফোন করেছি এমনি মজা করতে, এই তোমায় মিস করছি, বাবিনদা দেখলাম সন্ধ্যাবেলার মধ্যে বা দুপুরের মধ্যে বোধহয় তুমি চলে এসেছো। বিকেলের মধ্যে ঢুকে গেছে। তো বেসিক্যালি এটা ওই, আমি নামটা নিচ্ছি না, আমি তার ব্যাপারে যে মানে তার পারমিশন পরে আমি নামটা নিচ্ছি না, প্রদীপ্তদার এক বন্ধুর গল্প, যার সাথে ওই একই সাথে তোমার আর আমার আলাপ হয়েছিল, তখনই গল্পটা আমরা জানতে শুনেছিলাম। পারি। তো তখন প্রদীপ্তদা বলেছিল যে এটা নিয়ে আমার খুব কাজ করার ইচ্ছে, হ্যাঁ। তো ওই তোমার আমার একসাথেই কথা হয়েছিল। তারপর অনেক দিন পর যখন উড়ি বাবা লঞ্চ করবে বা এ হবে, তখন একদিন প্রদীপ্তদা ফোন করলো যে ওইটা নিয়ে করবো, তুমি করবে তো? আর প্রদীপ্তদার সাথে এখন কি মানে আমরা কাজ করবো কি করবো না জানি না, মানে তোমার সাথে আমি কটাই কাজ করি, মানে আমাদের বন্ধুত্বের ব্যাপারটা হচ্ছে আড্ডা মারতেই ভালো লাগে। তো সেই জায়গা থেকে আমাদের প্রচুর আড্ডা হয়, কথা হয়। আর আর আমাদের আড্ডায় তো তুমি জানো কাজের কথা বা ইন্ডাস্ট্রির কথা কিছু হয়ই না, হাবি জাবি, মানে বেঙ্গল মোহনবাগান, ইস্ট বেঙ্গল মোহনবাগান, মাঠে ঘাটের কথা, মানে কোনো না ইন্ডাস্ট্রি থাকে না আমাদের অন্য কিছু থাকে। হ্যাঁ ভাগ্যিস না। তো ওরকম আমাদের আড্ডা হতে থাকতো, তখন আমাকে বললো যে ওই চরিত্রটা। তবে আমি এটা বলতে চাই, এই যে ইন্দ্রনাথের কথা অনেকে আমাকে বলে, যেহেতু ওই ফিজিক্যাল অ্যাক্টিং বা প্রচুর পারফরমেন্স ওরিয়েন্টেড অ্যাক্টিং সেটা নজর কাড়ে বা খুব অ্যাক্রোব্যাটিক জিনিসপত্র হচ্ছে বলে, আমার পক্ষে কিন্তু ইন্দ্রনাথ করাটা খুব একটা ডিফিকাল্ট ছিল না। হ্যাঁ, কিন্তু আমার পক্ষে কৃষ্ণ মাস্টার করা কিন্তু ডিফিকাল্ট ছিল। একটু বল সেটা। সেটাই বলছি যে অত ভালনারেবল একটা ক্যারেক্টার, কারণ আমি খুব একটা ভালনারেবল মানুষ নই, আমি বরং উল্টোটা। তো সেইটার জার্নিটা আমার কাছে একটা, মানে আমি দেখলাম আমার মধ্যেও ভালনারেবিলিটি আছে, তো সেইটা কি করে করব, তখন আমার কাছে কিন্তু কৃষ্ণ মাস্টার বেশি টাফ। যদি ওখানে ধরো ওরম লাভ ঝাপ হ্যান না কৃষ্ণ মাস্টার খুবই টাফ। ওই একটা শুধুমাত্র ওই সাইকেল পার করা নিয়ে লোকে বলে, কিন্তু বাকি পুরো ব্যাপারটা, এবং এমন কিছু কিছু বিশেষ করে বিরোহী 1-এর থেকে আমি বলবো বিরোহী 2 যেটা আমার বেশি প্রিয়, তো সেইটা আমার কাছে আরো বেশি চ্যালেঞ্জিং ছিল। হ্যাঁ, যখন কৃষ্ণ ম্যাচিওর্ড হচ্ছে, এবং কিছু কিছু এমন সিন ছিল যেগুলোর আমার কাছে লাইফে কোনো রেফারেন্স পয়েন্ট নেই, যেরকম হ্যাঁ, আর তুই তো শহরের ছেলে, গ্রাম না, গ্রাম নিয়ে আমার প্রবলেম নেই, কিন্তু আমি যে পরিবেশে বড় হয়েছি বা ছোটবেলা থেকে আমি যেভাবে বড় হয়েছি, বরং আমার অনেক বেশি খুব এলিট শহরের ব্যাপারেই আমার চাপ হয়। গ্রামের সাথে কিন্তু আমি প্রচন্ড ভাবে কানেক্ট, হ্যাঁ, ওটাতে প্রবলেম নয়, মানে গ্রাম্য চরিত্র নিয়ে সমস্যা নয়। সমস্যাটা হচ্ছে যে একটা গ্রাম, মানে একটা সিন আছে যেখানে ওর এক্স গার্লফ্রেন্ডকে গিয়ে বলে যে তুমি প্রেগনেন্ট হয়ে যাও, কারণ আমাদের তো বাচ্চা হচ্ছে না, কিছুদিন পর তোমাকে শহরে নিয়ে গিয়ে আমি বাচ্চা করিয়ে নিয়ে আসবো, তারপর হচ্ছে ওটা পরিচয় পাবে সমাজে আমার আর রাধার। কৃষ্ণ খুব গ্রে সেকেন্ড সিজনটা। আমি বলছি সিনটা পড়ে বলছি আমার কাছে কোনো রেফারেন্স পয়েন্ট নেই, এটা কিভাবে হতে পারে। বাকি অন্যান্য জিনিসপত্র ঠিক আছে, সেগুলোর আমি পাড়ায় দেখেছি, এতে দেখেছি, ওদের দেখে ডোমেস্টিক ভায়োলেন্স বা এইসব, এগুলো নিয়ে কথা হয়, বা এরকম একটা সিকোয়েন্স বা আরো অনেক সিকোয়েন্স আছে। তো সেইটা কোথাও আমাকে আরো বেশি হেল্প করেছে আমার পরবর্তী মানে অভিনয় বা এটাকে বুঝতে বা চরিত্রকে বুঝতে, কারণ মানে ইন্দ্রনাথ আমার কাছে সহজ ছিল কৃষ্ণ মাস্টারের থেকে। তুই যখন অপরাজিতা, ঋত্বিক, অমিত এদের সাথে কাজ করিস, তো টেকঅ্যাওয়েটা কি হয় এদের মতন অ্যাক্টরদের সাথে কাজ করার সময়? জাস্ট মোমেন্টে থাকা, কারণ আমি তুই বাড়িতে যখন ফিরিস কি নিয়ে ফিরিস এদের সাথে কাজ করলে? প্রচুর অভিজ্ঞতা, একটা ডিসিশন। দেখো, একটা রাগের একটা দৃশ্য রাখবে তুমিও, রাখবো আমিও, রাখবে ঋত্বিক দাও বা রাখবে অন্য কেউ, বা কোনো ওরকম হিরো হলে রাখবে কিন্তু বুঝতে পারবে না, তো এটা তো হবে। তো এবার কেসটা হচ্ছে যে ডিসিশন মেকিং, মানে বড় অভিনেতাদের থেকে যেটা শেখার সেটা হচ্ছে ডিসিশন মেকিং, যে আমি ওই সময় কি করবো, এই শুটটাতে নেব, কি করছি, এবং আর সবচেয়ে বড় কথা আমি মোমেন্টে কত থাকছি। মানে আমি স্পেশালি অমিতের কথা বলবো বা ঋত্বিকদার কথা বলবো, তাদের অভিনয় আমি বলছি যে দেখে মনে হয় যে তারা ওই মোমেন্টে এতটা প্রেজেন্ট রয়েছে যে এই চরিত্রটা কি করছে তারা নিজেরাও জানে না। মানে কারণ আমি নিজে খুব একটা রিহার্সড অ্যাক্টর নই, কারণ আমার অ্যাক্টিং এর খুব একটা প্রথাগত শিক্ষা নেই,
তো আমি জীবনে যতটা দেখেছি এবং আমার পারফরমেন্স স্কিল বা আমি খুবই ইনস্টিংক্ট দিয়ে করি, আমার কাছে খুব একটা, বরং ক্রাফটেড হলে আমার কাছে মনে হয় যে ক্রাফটগুলোই বেশি দেখা যায়। তখন মানে ওটা লুকোনোই হয়তো আমার কাজ। তো সেখানে আমার ক্রাফট নেই, ফলে ওই দায়টাই নেই। তো সেই ইনস্টিংক্টে কি করে মোমেন্টে থাকা যায়, সেইটা আমাকে দিয়ে এমন এমন কিছু করিয়ে নিয়েছে, কিছু সিন বা কিছু আমি নিজেও জানি না ওটা আমি রিপিট করতে পারবো কিনা। কারণ ওই যে বললাম, আমি খুব একটা রিহার্স করে প্রচুর মানে, কারণ আমি আমার শিক্ষিত অভিনেতা নই সে অর্থে। তো আমার কাছে ইনস্টিংক্ট খুব গুরুত্বপূর্ণ, ওই মুহূর্তে থাকা খুব গুরুত্বপূর্ণ, অফকোর্স উইথ দ্য টেকনিক। যেটা আগে আমি খুব ছড়াতাম, বেস্ট অভিনয় আমি ক্যামেরার বাইরে করতাম, লাইটের বাইরে করতাম। তো সেইগুলো এখন আমার অনেকটা স্ট্রাকচার্ড হয়েছে। হ্যাঁ, যেগুলো আমি খুব ভুল করতাম আগে। ওই বললাম ইনস্টিংক্টে গিয়ে এরম নয় যে আমি কয়েকটার গলা টিপলাম, ও আমি এতে ছিলাম, অফকোর্স সেই অ্যাওয়ারনেসের সাথে। প্রেমের কি খবর? প্রেম টেম সেই যে গেল গেল তো গেল, আর এলো না? না, আর তুই করলি না কিছু? আর ভাল লাগছে একা একা? একা মানে তো অনেকে আছে, ব্যাপারটা তো কেসটা এটাই হয়ে যায়। হ্যাঁ, তো ওটাই বলছি। ঠিক আছে, এটা গুড উত্তর। বিরহী গেল, এইবার এমন একটা ছবি নিয়ে কথা বলবো যেটা নিয়ে দর্শক এখনো সেভাবে জানে না, কিন্তু তারা খবর পাচ্ছে যে ছবিটা রটারডামে গেছে, বিদেশে সমাদৃত হয়েছে। আর আমি ছবিটা ব্যক্তিগতভাবে দেখেছি, নজরের ভেলা। আমি প্রদীপ্তর ছবির ভক্ত, আমি প্রদীপ্তর প্রচুর প্রচুর কাজ, মানে সব কাজই দেখেছি। একমাত্র শিকড়টা আমার দেখা হয়নি, শিকড়টা আমি মিস করে গেছি, ব্যাটে বলে হয়নি। এছাড়া সব কাজ দেখা, কিন্তু নজরের বেলা তা সত্ত্বেও আমাকে চমকে দিয়ে ফ্ল্যাট করে দিয়েছে। আর নজরের বেলায় তুই এবং তোদের পুরো টিম, তোদের কাজ ইজ অ্যান এক্সাম্পল। নজরের বেলাটা তো খুব কষ্ট করে তোরা করেছিস। খুব কষ্ট করে করেছি। প্রিয়াঙ্কা ছিল, তুমি কিছু গল্প শুনেছি। প্রিয়াঙ্কাও মানে প্রিয়াঙ্কাকে রিডিসকভার করবে সবাই এই ছবির মাধ্যমে, এবং অমিতই তো নজর। অমিত কিন্তু তুই তোর বডির ব্যবহারটা যা করিস, তোর ফিজিক্যালিটির ব্যবহার যা করিস, কারণ তোর চরিত্রটা ফিজিক্যালিটি আবার খুব বেশি ছিল। আবার হ্যাঁ, কারণ আর এই চরিত্রগুলো আমার দেখা, আমি বলছি এই চরিত্রটা করা কিন্তু আমার পক্ষে সহজ একটা চরিত্র। মানে আমি বলছি না আপাতত, কিন্তু খুব মজার চরিত্র। ইনফ্যাক্ট ট্রেলারে একটা গ্লিমস আছে, কেউ চিনতে পারিনি, আমি খুব খুশি। কারণ সত্যি প্রথম কেউ চিনতে পারবে না যখন স্টেজে অ্যাপিয়ার করব। আর ওই ছবিটা বল, তুই আর শতাক্ষী আবার করলি। ও কাল্পনিক। এই ছবিটা তো খুব, আমি স্ক্রিপ্ট পড়েছি। কাল্পনিক তো তোমার করার কথাও ছিল। কাল্পনিক প্রচন্ড একটি রাজনৈতিক ছবি এবং প্রচন্ড প্রাসঙ্গিক একটা ছবি এই সময়, যে এখন যেখানে সেখানে খোঁড়াখুড়ি করে বিভিন্ন জিনিস বার করা হচ্ছে এবং সেটাকে ইতিহাসের সাথে কানেক্ট করে দেওয়া হচ্ছে। তো এই ইতিহাসটা লিখছে কে এবং খুঁড়ে পাচ্ছে কে, ফলে এই যে সেট অফ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া একটা অন্য শাখা বেরিয়েছে, বা তোমার এই যে হিস্টোরিয়ানদের একটা আলাদা শাখা বেরিয়েছে, সেই যে পলিটিক্সটা, সেইটাকে অ্যাড্রেস করা আমি আর খুব খুব গুরুত্বপূর্ণ ছবি এই সময়। মানে আমি ছবিটা কেমন লাগবে সেটা তো দর্শক বলবে, বাট স্ক্রিপ্ট হিসেবে, স্টেটমেন্ট হিসেবে, ছবিটার অ্যাপ্রোচ হিসেবে, মানে আমি এটার সাথে থাকতে পেরে খুব খুশি। এবং আমার চরিত্রটা একটা ট্রানজিশন হয়, পুরোটা বলছি না, সেই ট্রানজিশনটা খুব গুরুত্বপূর্ণ, যে আপনারাও কেন এই বিদ্বেষ পোষণ করেন বা বিদ্বেষী হয়ে উঠছেন, এবং কিভাবে আপনাকে বিদ্বেষী করে তোলা হচ্ছে কিছু কমিউনিটির প্রতি, কিছু স্টেটমেন্টের প্রতি, কিছু মানুষের প্রতি। তো সেইটাও আপনারা বুঝতে পারবেন। তোর বাবা মা আশপাশ, তোর এই হয়ে ওঠার মধ্যে কার প্রভাব সব থেকে বেশি? আমার মনে হয় আমার 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 বাবা মায়ের প্রভাব নেই, খুব একটা নেই। মানে জেনেটিক্যালি আছে, বা কারণ অ্যাকচুয়ালি আমার বড় হওয়াটা মোস্টলি মানে একসাথে একান্নবর্তী পরিবার, কিন্তু আমি যে মানে সময় খুব কম কাটাতাম বাবা মায়ের সাথে। এই কাকারা ছিল বন্ধু, তারা আমাকে মাঠে নিয়ে যাচ্ছে, তারা খেলতে যাচ্ছে, আমি যাচ্ছি। আর কি হয়, মানে ছোট কাকা টাকা কি আমাদের বয়সী হয়ে যায়, একটু বড়, মানে হয়তো পাড়ায় দেখা হলে দাদাই বলতাম, ওই যে বিষয়টা। তো এক হচ্ছে আমার কাকাদের একটা প্রভাব রয়েছে আমার প্রতি, মানে আমার পার্সোনালিটির। হ্যাঁ, আর একটা হচ্ছে আমার ঠাকুমার প্রচন্ড প্রভাব রয়েছে। আচ্ছা, কারণ হয় আমি মানে ঠাকুমার প্রচন্ড নেওয়াটা ছিলাম, ঠাকুমার সাথে ঘুমানো, ঠাকুমাকে নিয়ে থাকা, মানে পুরোটা।
আর আর কাকাদের সাথে বাকি এই হনুমানগিরি করে বেড়ানোটা। এই হনুমানগিরি থেকে মনে পড়ছে, রতনে রতন চেনে আর হনুমানে হনুমান চেনে। তুই আরেক হনুমান দীপাংশুর হদিশ পেলি কি করে? এবং সেই বন্ধুত্বটার সূত্রপাত আমার আন্দাজে ওই মিরাক্কেল থেকে। কিন্তু এই যে দুজনকে লোকেট করা, যে হ্যাঁ এর তারটা ঠিক সেখানেই কাটা যেখানে আমারটা জোড়া, আমার তারটা ঠিক সেখানেই কাটা যেখানে ওরটা জোড়া, ফলে আমরা জিগস পাজেলের মতন জুড়ে যাই। একদম একদম। এই দুজনেরটা কি করে ওই মিরাক্কেলের সুবাদে আলাপ, এবং তারপর তো বুঝলাম যে আমরা একে অপরকে কমপ্লিট করি, হয় না? রামানের জন্য রাঘব বানিয়েছে, তো কেসটা আমাদের ওরকম যে আমরা প্রথমে আলাপ হয়, দেখা হয়, কথা হয়, এবং তারপর তো পুরোটাই হচ্ছে ওই বললাম যে আমরা বুঝতে পারলাম যে আমরা কোথাও গিয়ে একে অপরকে কমপ্লিমেন্ট করি, এবং সেটা এনজয় গুরুতে গিয়ে আরো শিওর হয়ে গেলাম যে ভাই নারীর টান তো হ্যাঁ, পূর্ব জন্ম কা কুছ হ্যাঁ। তো সেই আমাদের বন্ধুত্ব শুরু এখনো, মানে আমরা হয়তো কোনো ডিসিশন বা ধরো আমরা মানে কত টাকা কোট করবো থেকে শুরু করে বাড়িতে কোনো সমস্যা হচ্ছে, এনিথিং, মানে আমাদের ফার্স্ট একে অপরকে কল করব, এবং জানে না একে অপরের ব্যাপারে, এরকম কিছু নেই প্রায়। তো এইসব বাদরামি এবং মুখের উপর কথা বলা এবং যেটা পছন্দ না হওয়া সেটা বলে দেওয়ার জন্য কখনো কোনো চ্যানেল বা কোনো হাউস থেকে ব্ল্যাকলিস্টেড হয়েছিস? হ্যাঁ, আমি রেডিও থেকে 2 বার সাসপেন্ড হয়েছি। আচ্ছা, জানতাম না তো। রেডিও থেকে 2 বার সাসপেন্ডেড হয়েছি আমি। তারপর আমাকে ফিরিয়ে আনতো, কারণ ওরা বুঝে গেছিল আমি অ্যাসেট, কিন্তু এটাও বুঝেছিল যে এই অ্যাসেটের লাইবিলিটি প্রচুর। তো সেই জায়গা থেকে ওরা মাঝে মধ্যে, আর আমার একটা থিওরি ছিল আমার আর সৌরভের, আমার দেখ ভাই বাইরে কেস কাচ্ছি না, অফিসে প্রচুর কেস কাচ্ছি, তার মানে অফিসের লোক শুনে ফেললে হচ্ছে প্রবলেম। তো কি করা যায়, তখন আমরা একটা লেট নাইট শো করা শুরু করলাম, তো সেটা তুমিও একবার গেস্ট এসেছিলে, ওটাতে পরে যাচ্ছি। তো একবার যেটা হয়েছিল, ওই লেট নাইট শোটা আমরা এমন এমন জিনিসপত্র করতাম, মানে ওই বললাম যে যা যা করতে নেই সেগুলো করতাম। এবার একদিন পুরো কেস ফেস হয়ে গিয়ে বলেছে বন্ধ। এবার আমি বললাম দেখো আজকে কমিট করে ফেলেছি, কমিটমেন্ট ইজ কমিটমেন্ট, তো আমরা আজকে কমিট করে ফেলেছি, তো আজকে প্লিজ করতে দাও, নাহলে এতজন অডিয়েন্স কি করে বলবো, আমাদের বসের কাছে জবাব দিয়ে করতে হবে বলে আমাদের বস বলছে। তো তখন আমরা বললাম দেখো তোমার একজনের কাছে, আমাদের তো এত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কাছে জবাব দিয়ে করতে হবে, এটা বোঝো, তোমার বস তারা, আমাদের বস তো এই মানুষগুলো, তো অ্যাটলিস্ট আজকে কমিট করে ফেলেছি করতে দাও। না, এবার ভীষণ রাগ হয়েছে, আর আমরা তো মানে আমি বা আমরা তখন মানে প্রচন্ড আর কি, যদি মনে হয় সেটা করবো তো করে দেবো, হ্যাঁ, কারোর ক্ষতি করবো না ফর শিওর, মানে ইনহিউম্যান কোনো কাজ করবো না, কিন্তু এটা ইনহিউম্যান একটা কাজ করে ফেলেছিলাম, পরে রিয়েলাইজ করি আজকে দাঁড়িয়ে। সেটা হচ্ছে আমি আর সৌরভ বললাম দেখ বলবে না, তাহলে আমরা অডিয়েন্সকে জানিয়ে দিই, এবং অডিয়েন্সকে বলি, মানে বোঝাই যে আমাদের বস কত, আমাদের মানে ওর বসের ফোন আসবে বলে উনি যখন বলছে যে আমাদের শোটা করতে হবে, দেবে না, তাহলে আমরা শো না করলে আমাদের বসের ফোনগুলো ওনার কাছে আসুক। তো আমরা যেটা করলাম, আমার শোয়ের লাস্ট লিঙ্কে গিয়ে বললাম আমাদের শোটা আজকে করতে দেওয়া হচ্ছে না এবং বন্ধ করে দেওয়া হয়েছে, তোমরা যদি, এবং আমার বস এই নাম সে বন্ধ করে দিয়েছে, তো তোমরা যদি চাও এই শোটা ফিরে আসুক তো তোমরা এই নাম্বারে ফোন করো, বলে ফোন নাম্বারটা বলে দিলাম, আর ফেসবুকে একটা আপডেট দিয়ে দিলাম সেম স্টেটমেন্টটা লিখে, তারপর আমরা আমাদের ফোন বন্ধ করলাম, বাড়ি চলে গেলাম, আন্ডারগ্রাউন্ড হয়ে গেলাম। তার পরের দিন সে কোনো পার্সোনাল ফোন রিসিভ করতে পারছে না, মানে সেই রাত থেকে শুরু হয়েছে। পরের দিন তার মেয়ে স্কুলে যাবে, মানে সে স্কুল বাসের ফোন আসতে পারছে না, মেয়েকে নিতে যাবে, সেইগুলো মানে পুরো পার্সোনাল ফোন ব্লক হয়ে যাচ্ছে, হ্যাং হয়ে যাচ্ছে মেসেজে এবং ফোনে। সো আমরা মোটামুটি আন্ডারগ্রাউন্ড ছিলাম, কারণ আমাদের পলিসি ছিল যে যখন ভুল করবে প্রথমে করে দেবে ড্যামেজটা, তারপর পায়ে ধরে ক্ষমা চাইবে, সরি বলতে হবে। আমরা কোনো এই দাবিতে ভুল করতাম না যে এইটা পাওয়ারের জায়গা থেকে আমাদের করতে দেওয়া হতো না, সেই জায়গা থেকে পারফর্মারের খিদে থেকে। এই মুহূর্তে তুই নিজেকে যদি ভাবিস, যে আমি কর্পোরেটের মতন প্রশ্ন করতে চাই না যে 5 বছর পর তুমি নিজেকে কোথায় দেখছো, কিন্তু এখন তো অভিনয় জিনিসটা বদলে গেছে, মাধ্যম জিনিসটা বদলে গেছে, এখন নানা রকম মিডিয়াম আসছে, কিছু মিডিয়ামের জন্মদাতা হয়তো আমরাই হতে পারি। আমি আসবো সেই প্রসঙ্গে, ইনজেকশনের প্রসঙ্গে। আমি যেমন পডকাস্টে একটা নিজের রাস্তা খুঁজছি, তুই
শুধু অভিনয় কি দেখতে পাচ্ছিস? কারণ এক্ষুনি আমি একটা ইন্টারভিউ নিয়ে এলাম, সেখানে খবর আছে বছরে 26টা ছবি হয়েছে এই বছর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা বাড়ার তো খুব একটা চান্স দেখছি না। দেখো অভিনয় নিয়ে না আমি খুব একটা অ্যাম্বিশাসও নই। মানে কি বলবো, যে আমাকে শুধুই অভিনয় করে যেতে হবে, কারণ আমি তো এরকম নয় যে আমি শুধু অভিনয়ই করি বা অভিনয় পারি। তো আমি অ্যাকচুয়ালি বেসিক্যালি আমি এমনি পার্সোনাল লাইফও এক্সপ্লোরার। আর যখন একদম ক্যামেরার সামনে বা কিছু একটা ক্রিয়েট করছি বা পারফর্ম করছি, সেখানেও আমি এক্সপ্লোরার। তো আমার করে যেতে ভালো লাগে। এবার দেখো কখনো ওয়েব সিরিজ করছিলাম, মিউজিক ভিডিও বিখ্যাত হচ্ছিল, সেটা করতে হেভি লাগছিল। হ্যাঁ, বা যখন আমি রেডিও করছিলাম ওই 8টা বছর, দুর্দান্ত যে কটা ছবি করেছি। এবার প্রবলেম হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে, ধরো যে কাজগুলো রিলিজ হচ্ছে, আগে আমার আফসোস হতো কিছু কাজ দেখে, আহা এই কাজটার পার্ট হতে পারলাম না, এই চরিত্রটা যদি আমি করতে পারতাম, এইটাখানে যদি এই পরিচালক যদি আমাকে একটা ছবিতে নিত। এবার কেসটা হচ্ছে আমি এখন মানে ছবি টবি দেখে আমার ওই ব্যাপারটাই জাগে না, অ্যাম্বিশনই জাগে না যে এই কাজটার পার্ট হতে পারলাম না। কিছু কাজ আছে তার মধ্যে, কিন্তু ধরো 90% কাজ দেখে মানে আমার দেখা হয় না, এবং কিছু কাজ দেখে আমার মানে কোনো কাজই এরকম আমি দেখিনি আমাদের সমসাময়িক, যে কাজটা দেখে আমার মনে হয়নি যে এই কাজটার আমি পার্ট হতে পারলাম না, বা এই পরিচালক একবার আমাকে ডাকলো না। তো সেই জায়গা থেকে আমি খুশি আছি। যে একটা আফসোস হয় যে ওই টাকা পয়সার জায়গায়, তা বাদ দিয়ে মানে আমি এনজয় করছি লাইফ। প্রচুর ঘুরিস বল? হ্যাঁ প্রচুর। আর না, তুমি যেটা বললে যে চাকরি ছাড়ার পর যে কি করে ওই সাহসটা নিলাম, এক তো আমি 1.5 বছরের সেভিংস করেছিলাম, আর দ্বিতীয় কথা আমি জানি যে আমার মানে চলতে ফিরতে বেশি খরচা নেই। আমার একটা ইএমআই ছিল, সেটাও শেষ হয়ে গেছে। আমি ইএমআই মুক্ত একটা জীবনযাপন করি। তো এর থেকে আনন্দের কি হয়? আমার চালাতেও বেশি টাকা লাগে না। তো সবচেয়ে বেস্ট জিনিস হচ্ছে যদি খরচ কমিয়ে আনা যায়, তাহলে আমার এটা নেই ওটা নেই, ওটা আমার কোনো মানে আমার চাপও নেই লাইফে অত। আচ্ছা আমাকে একটা জিনিস বল, আমি যেহেতু অ্যাঙ্কারিংটা নতুন নতুন করছি, তুই রেডিও অ্যাঙ্কারিং করেছিস, তোকে আমি দেখেছি পল্টুদার সাথে মানে বিশ্বনাথ বসুর সাথে অনেকগুলো, বিশ্বনাথ দার সাথে একটা, কিন্তু ইন জেনারেল তোকে ক্যামেরায় অ্যাঙ্কারিং করতে আমি অনেক দেখেছি। এবং ইফ আই এম নট রং, সোশ্যাল মিডিয়া যদি ফলো করি এবং তোর প্রোফাইল যদি ফলো করি, তুই স্টেজ এমসিংও বছরে কম করিস না। অনেক অনেক। এই তিনটে অ্যাঙ্কারিং এর ফান্ডামেন্টাল পার্থক্য যদি তুই আমাকে একটু বলিস। কি কি বলে না? রেডিও ক্যামেরা যখন টেলিভিশন অ্যাঙ্কারিং করছিস আর যখন স্টেজ এমসিং করছিস। ওকে, সো রেডিওর পার্থক্য হচ্ছে, ধরো আমি যদি একটু সহজে বোঝাই তাহলে আমাদের শ্রোতাদের বা দর্শকদের বুঝতে সুবিধা হবে। রেডিও হচ্ছে একদমই একটা অডিও যেখানে কোনো ভিজুয়াল নেই, ফলে এই যে তুমি কথা বলতে বলতে পজ নিয়ে বললে, ওটাকে আমরা বলি হচ্ছে ডেড এয়ার। তো ওই ডেড এয়ার যদি তুমি 10টা নাও 3 সেকেন্ডে, তাহলে হয়ে যাচ্ছে 30 সেকেন্ড। 30 সেকেন্ডে একটা বিজ্ঞাপন ঢুকে যাবে। তো তোমাকে কথা বলতে হবে যতটা ধরো তুমি গ্যাপ কমিয়ে বা এ করে তাড়াতাড়ি বলতে পারো। অ্যান্ড দ্বিতীয়ত তোমাকে শব্দ চয়নের প্রতি খেয়াল রাখতে হবে, যে তোমার শব্দ চয়নের মাধ্যমে যেন মানুষটা দেখতে পায়, শুনে দেখতে পায়। অর্থাৎ রাহুলদার সাথে বসে আছি, একটা জিনিস, রাহুলদা তোমায় চেনে, রাহুলদা একটা সুন্দর কালো জামা পরেছে যার মধ্যে লেখা না বলতে পারা একটা আর, জিন্সটা সুন্দর, আর তোমার পকেটগুলো রয়েছে, মানে এই যে যত আমি এই যে দেখতে পাচ্ছি, এবার দেখতে পাচ্ছি। হ্যাঁ, মানে ওই শব্দ চয়নের প্রতি খুব খেয়াল রাখতে হবে, যাতে তোমার শব্দ ব্যবহারের মাধ্যমে মানুষকে তুমি যতটা ম্যাক্সিমাম দেখাতে পারো। তো এটা রেডিও একদম কমপ্লিটলি আলাদা। এবার টেলিভিশন করতে গিয়ে আমি পুরো একদম ভয়ঙ্কর একটা বাইরে জায়গায় পড়েছিলাম যখন আমি হোস্ট করতে যাচ্ছি, কারণ তখন দেখছি কিছুই বলা যায় না। মানে আমরা 2009 সালে যেগুলো এনজয় গুরুতে করে দিয়ে এসেছি, সেগুলোকে স্বপ্ন মনে হয়, আমরা একটা কোনো রূপকথার জগতে বসবাস করতাম। টেলিভিশন বদলে গেছে। হ্যাঁ, ইনফ্যাক্ট রেডিও এসএমপি ঢোকার পর এবং রেডিওতেও আমরা যখন কাজ করতাম, মানে যা যা আমরা করে এসেছি, একদম মনে হয় আমরা একটা কোনো কাল্পনিক রূপকথার জগতে বসবাস করতাম। আমরা আছি এখন আদতে একটা চিড়িয়াখানায় বা কারাগারে। তো এইটা বলা যাবে না, ওইটা বলা যাবে না, এটা বলা যাবে না। তো টেলিভিশন তোমার অনেক বেশি, আমাদের টেলিভিশনের দর্শক অনেক স্ল্যাপস্টিক খুব ওয়ার্ক করে, মানে তুমি দেহ দিয়ে যত বলতে পারবে, কারণ কথা বলতে গেলে ওখানে আবার এইটা বলতে পারবে না, ওইটা বলতে পারবে না, তার জায়গায় তুমি একটু লাফিয়ে দাও, তার জায়গায় তুমি একটু গড়াগড়ি খাও, হ্যাঁ, তার জায়গায় তুমি ওকে ধরে চুমু খাও, তার জায়গায় তুমি ওকে ধরে মানে কোনো একজন নায়িকা আসছে তার সাথে একটু ফ্লার্ট করো, ওখানে একটা পজ করে স্লোমো করে একটা গান চালানো হবে। তো এইগুলো হচ্ছে টেলিভিশনের বেসিক ফান্ডামেন্টাল যখন আমি করতে গেছি। এবং তুমি যদি একটু প্রগ্রেসিভ কিছু করো বা একটু এজি কিছু করো, ওটা বাদ চলে যাবে। তখন দেখা যাবে তুমি খালি কো অ্যাঙ্কারের পাশে চুপচাপ দাঁড়িয়ে আছো, কারণ তুমি যা বলেছো সব বাদ, ওর থেকে তুমি লাফিয়ে দাও,
বা একটু ঝাঁপাও, মানে অনেক অন্তত দেখা যাবে। এই যে বললাম যে কথায় ওটা কথা তোমায় দেখাবে, এখানে তুমি দেখতে পাচ্ছ, তুমি বডি দিয়ে দেখাও, তখন তোমার ল্যাঙ্গুয়েজ হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ যতটা হেল্প করে। এবং আমি বলছি না যে এবং টেলিভিশনে এই নয় যে ভালো লাইন্স বলা যায় না বা এই নয়, কিন্তু অনেক বাধ্যবাধকতা থাকে। এবং ওই বললাম যে স্ল্যাপস্টিক ওয়ার্ক করে টেলিভিশনে। এবার আসি স্টেজের কথায়। স্টেজটা অনেকটা ওই লাইভ অডিয়েন্সের মতন, ফলে তুমি স্টেজ ততক্ষণ বুঝতে পারবে না যতক্ষণ তুমি স্টেজে উঠছো। পালসটা, সেদিনের মুড, ব্যাক স্টেজ কিছু অনেক সময় হয় যে আমরা ধরো ব্যাক স্টেজে দেখছি, বা এটা অন্যান্য আর্টিস্টদের ক্ষেত্রে সুবিধে, কিন্তু হোস্টের ক্ষেত্রে নয়। কারণ হোস্টই গিয়ে প্রথম ফেস করবে অডিয়েন্সটাকে। অডিয়েন্সটা উত্তাল হোক, ডাম্ব হোক, এনার্জেটিক হোক, মাতাল হোক, ফার্স্ট কিন্তু ফেস করবে যে অ্যাঙ্কার। কারণ অ্যাঙ্কার যখন পারফর্ম করছে, একজন আর্টিস্ট উঠেছে বা অন্য কিছু অ্যাক্টিভিটি হচ্ছে, তখন পরে যে পারফর্ম করবে সে অনেকটা কিন্তু জেনে নিতে পারছে একটু দেখে, আচ্ছা এটাতে রিয়াক্ট করছে, আচ্ছা এই গানগুলোতে রিয়াক্ট, তাহলে কি একটু প্লেলিস্ট চেঞ্জ করবো, এই যে এতগুলো জিনিস হয়। তো সেক্ষেত্রে স্টেজে যেটা তোমার দায়িত্ব হচ্ছে যে সেই দর্শককে বোঝা, এবং দর্শক মানে ওখানে হচ্ছে নির্মম দর্শক। যদি তুমি করেছো সেই সব জেলার সেই বড় বড় অনুষ্ঠানগুলো, হ্যাঁ, তো সেই সব জায়গায় তো দর্শক প্রচন্ড নির্মম, কারণ তারা খুব সহজ। যদি তোমায় ভালো লাগে, এরকম ভালোবাসা তোমায় কেউ দেবে না, মানে মাথায় তুলে রাখবে, ভগবান বানিয়ে দেবে কালকে। কিন্তু ধরো অপছন্দ হলো সঙ্গে 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 মানে হাতে গরম রিয়াকশন। সো এই যে দর্শকটা বোঝা, এবং প্রত্যেক দিনের দর্শক আলাদা, প্রত্যেকটা ভূগোলের দর্শক আলাদা, মানে ভূগোলটাকেও কোথাও বোঝা, মানে ওটা তো আমরা ট্রাভেল করতে করতে কিছুটা এসছে। মানে দক্ষিণ 24 পরগনার দর্শকের একটা ভালোবাসা ভালো লাগা রয়েছে, এবং বাঁকুড়ার দর্শকের রয়েছে, মেদিনীপুর তো আমাদের বিখ্যাত, আমাদের খুবই আমার পছন্দের দর্শক। তো এরকম প্রচুর যে মানে এই মানে তোমাকে গিয়েই বুঝতে হবে। হ্যাঁ, এবং বুঝবে কি করে, এবার এইটার তো কোনো গ্রামার নেই, মানে আমার কাছে অন্তত নেই, ওটা যে বোঝে সে বোঝে। আচ্ছা, এই যে ফলোয়ার্সদের এই যে ঝড় উঠেছে, কার কত ফলোয়ার্স, আমি এতে নেই। তুই এতে নেই? হ্যাঁ, আমি এখন বাড়িতে ঘুমোচ্ছি। আমি জানি তুই সেই ফলোয়ার্সের দৌড়ে নেই। হ্যাঁ, তুই প্রচুর ঘুরিস। হ্যাঁ, কিন্তু তার ছবি ইনস্টাগ্রাম অব্দি 90% পৌঁছোই না। ইনস্টাগ্রামে ওরকম ঘোরার ছবি দিই, বাট ওই ছবিটুকুই। হ্যাঁ, কিন্তু তুই আশ্চর্যভাবে একটা জিনিস ক্র্যাক করে ফেললি, এবং সেটা দেখ, লেট মি বি অনেস্ট, সহজ কথায় সেলিব্রিটিরা আসছে, তার ইন্টারভিউ আমি নিচ্ছি, কিন্তু ডাক্তারদের মতন আনগ্ল্যামারাস একটা প্রফেশনকে নিয়ে একটা পডকাস্ট চালু করব, এবং সেটা আদৌ লেম্যানরা বুঝতে পারবে কিনা, ডাক্তারি প্রফেশনের বাইরের লোকেরা সেই টার্মিনোলজি বুঝতে পারবে কিনা, সেটা গৃহীত হবে কিনা, বোর্ডামের জন্য দর্শক হাই তুলবে কিনা, কারণ শায়ানকে লোকে অন্যরকম ভাবে দেখেছে। এই ডিসিশনটা, এটাকে তো মানে গ্রাউন্ড ব্রেকিং ডিসিশনই বলবো। তোর ইনজেকশন, আপনারা যারা জানেন না তাদের জানাই, ইনজেকশন বলে একটি পডকাস্ট ও করে, এবং অসাধারণ একটি পডকাস্ট, যেখানে হেলথ কেয়ার নিয়ে এত সহজ প্রাঞ্জল ভাষায় আপনাদেরকে বোঝানো হবে, এবং আসে আমাদের বাংলা পশ্চিমবঙ্গের টপ মোস্ট সব ডাক্তাররা এবং বিভিন্ন হেলথের সঙ্গে জড়িয়ে থাকা মানুষেরা। কিন্তু সেটা আজকে 83K ফলোয়ার্স, তার শুধু ফলোয়ার্স দিয়ে বিচার করছি না, তার ইম্প্যাক্টটা অন্যান্য পডকাস্টের চেয়ে অনেক বেশি। আমি তো আমাকে বলেছিস তোর মাথায় কি করে এসেছিল, কিন্তু আমি এটা অডিয়েন্সের জন্য তোকে প্রশ্নটা করলাম। অবশ্যই। প্রথম কথা, তুমি যেটা বললে সেলিব্রিটির ইন্টারভিউ আমার কোনোদিনই করতে পছন্দ করে, কারণ তারা সত্যি কথা বলে না, বললেও মানে তারা জানে, বললাম ওই যে তোমার ছোটবেলা থেকে বললাম যে আমার কেন খারাপ হতে ভালো লাগতো, কারণ ভালো হওয়ার দায় আছে, চাইলেও তুমি সহজ কথা বলতে পারবে না, কারণ সহজ কথা বললে যদি সহজভাবে খারাপ কথা বেরিয়ে যায়, এবং অনেস্ট হতে পারবে না। তুমি যদি ভাবো সব কথা সবাইকে অনেস্টলি উত্তর দাও, তোমার জীবনে কি বিপদ তুমি ডেকে আনছো। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের সমাজ এতটাই করাপ্টেড, সবচেয়ে বেশি ভয় পায় অনেস্টিকে। তো সেই কারণে আমি সেলিব্রিটি ইন্টারভিউ, দেখো কেউ করতে বললে, কোনো প্রজেক্ট হলো আমি করব, মন দিয়েই করব, সেটাকে আমার ফ্লেয়ার বা আমার ফ্লেভার দেওয়ার চেষ্টা করব, সেটা করব। কিন্তু আমি নিজে করছি যখন, আমি এটা করতাম না কোনোদিনই। আমি সেলিব্রিটি পডকাস্ট করতাম, পডকাস্ট করার ইচ্ছা আমার অনেকদিন ছিল। দ্বিতীয়ত, সবচেয়ে বেশি কোন পডকাস্টে ভিউজ হয়? তোমার এখানে এত ভালো ভালো কথা হচ্ছে, তুমি দেখো একটা তান্ত্রিক কথা বলছে, তুমি আশেপাশে নেই,
শীর্ষেন্দু বাবুর ভিউজ দেখো, একটা তান্ত্রিকের ভিউজ দেখো, হ্যাঁ, বা একটা ভূতে ধরেছে কাউকে, তো আমরা কি প্রমোট করছি? সুডো সায়েন্স প্রমোট করছি অথবা সুপারস্টিশন প্রমোট করছি। আমি তুমি করছো না, তুমি করছো পারবো না, না সেই কারণে তো আমার তোমার পডকাস্ট প্রিয়, কারণ আমাকে অনেক জায়গায় পডকাস্টে যেতে বলে, কিন্তু আমি যখনই দেখি কোনো একটা এপিসোডে ভূত আছে আমি বলছি যাবো না, না না, যেটা ব্যক্তিগতভাবে কারণ ভূতে আমি ভয় পাই, ফলে যেই চ্যানেলে ভূত আছে সেই চ্যানেলে আমি কি করবো? আমিও তাই। হ্যাঁ, তো তো যাই হোক, তো এইটাই দুটো আমি করতাম না কোনোদিনই। তো আমার কিছু একটা মানে পডকাস্ট করার ইচ্ছে অনেক দিন। তো আমার পরিবারের একজনের সেরিব্রাল অ্যাটাক হয় 2023 সালে অগাস্ট মাসে। তো তখন আমাকে দীর্ঘদিন এই হসপিটালে ঘুরতে হয় এবং প্রচুর খারাপ সময় গেছে, মানে সে টাকা পয়সা খরচা হওয়া থেকে শুরু করে, মানে একদিকে শুটিং করছি, একদিকে যাচ্ছি, মানে বিচ্ছিরি অবস্থা, এবং হেল্প করারও কেউ ছিল না। এবং এই প্রাইভেট নার্সিং হোমগুলোর বিল তো তুমি জানো, কিভাবে যে কখন কোথা থেকে যে কিভাবে বেড়ে যাবে, জন্য এই পুরো ব্যাপারটা সম্বন্ধে। এবং তখন যখন ডাক্তারবাবুদের সাথে আমি কথা বলছি, তো তখন দেখছি যে তারা যে কথাগুলো বলছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি বললাম স্যার একটু সহজে বলুন, মানে এত টার্ম এবং এত মেডিকেল জার্গন ইউজেজ হয় ওখানে, আমি কিচ্ছু বুঝতে পারছি না। এরকম হতে হতে মানে সেই সময়টা আর কি খুবই একটা, মানে আমি একটা বেশ 3 মাসের মতন, একটা খুবই 3-4 মাস একটা বাজে ফেজ কাটে। তখন আমার মাথায় একদিন ভাবলাম যে সবচেয়ে কমন জিনিসটা মানুষের লাইফে কি? হেলথ। সিনেমার কেউ অডিয়েন্স নাই হতে পারে, সাহিত্যের কেউ অডিয়েন্স নাই হতে পারে, কেউ কোনোদিন সারা জীবন গানও নাও শুনতে পারে, সেটাও আমি মেনে নিতে পারি। এরকম কেউ আছে কেউ কোনোদিন হেলথ নিয়ে ভাবেনি? আমার যে সবচেয়ে কমন, সবচেয়ে অবভিয়াস জায়গাটা সম্বন্ধে মানুষ আনঅ্যাওয়্যার। আমাকে বাকি সব বিষয় দাও তুমি, আমি দুটো কথা বলতে পারি অ্যাটলিস্ট। আর স্পোর্টস নিয়ে বলে দুটো কথা, কত জানি না, দুটো কথা বলতে পারি আমি। ধরো কিছু নিয়ে, সাহিত্য নিয়ে বলে দুটো কথা বললাম, গান নিয়ে বললাম, কিন্তু হেলথ কেয়ার নিয়ে বলে আমি একটা কথাও, প্যারাসিটামল অব্দি আমার দৌড়, দ্যাটস অল। তো আমি এরকম একটা বিষয়কে, এবং আমি এবং আমার প্রচুর আর্টিস্ট বন্ধুরা যারা সব বিষয় নিয়ে কথা বলে, এই বিষয় নিয়ে কেউ জানে না, কি ইগনোর করলাম, যেটা সবচেয়ে অবভিয়াস এবং সবচেয়ে কমন। এবং একটা মধ্যবিত্ত পরিবারের ধরো 10 বছরের জমানো একটা সেভিংস শেষ হয়ে যেতে পারে একটা মেডিকেল এমার্জেন্সিতে। এই বিষয় নিয়ে আমরা আনঅ্যাওয়্যার। তো সেটা একদিন আমার একটা পুরো অ্যাওয়েকনিং হলো। আমি কি করছি, এটা নিয়েই করি। তারপর আমার যে পার্টনার কুশল দা, উনি একজন ডেন্টাল সার্জন, তার সাথে দুম করে প্ল্যান হলো, মানে আমি পডকাস্ট করেও ভাবিনি। তার ক্লিনিকে একদিন গেছি, মানে যেভাবে হলো, চলো সামনে একসাথে কিছু করি। এটা আমাদের এমনি আড্ডার মতন করে বলা, মানে উনি একসাথে কিছু করবি বলতে চলো একদিন আড্ডা মারি, বা এইরকম কিছু একটা খুব কমন একটা টার্ম বলেছেন। তো আমার হচ্ছে পডকাস্ট করবে, বলছে হ্যাঁ চলো করবো। মানে উনি একবারে স্পন্টেনিয়াস রিয়াকশনে উনি রাজি হয়ে গেলেন। আমি চলো করি, কারণ উনি না থাকলে এই পডকাস্ট আমি করতে পারতাম না। কারণ যে জিনিসটার ব্যাপারে সবচেয়ে কম জ্ঞান, সবচেয়ে কম কন্ট্যাক্ট, সেটাকে ওন করে শো করা, এটা তো অকল্পনীয় একটা ব্যাপার। তো থ্যাঙ্কস টু কুশলদা, উনি আমাকে বিশ্বাস করেছেন, এবং আমাদের এই পুরো ব্যাপারটা পেছনে এই যে ডাক্তারবাবুদের কন্ট্যাক্টস বা এইগুলো, পুরোপুরি অল ক্রেডিট গোস টু কুশলদা। এবং আমরা দারুণ কিছু এপিসোড করেছি যেগুলো মানুষের একটু জানা উচিত। ধরো অ্যানেস্থেশিয়া নিয়ে মানুষ খুব কম জানে, বা এই যে রেডিওলজি বিষয়টাকে, এই এক্স-রে, সিটি স্ক্যান, এই সব দিয়ে দেয় মানুষকে, এগুলো নিয়ে আমার মনে হয় হেলথ নিয়ে অ্যাওয়্যার থাকা উচিত। একদম। হ্যাঁ, তো আমার এটা আমাদের সবার কাছে কমন, আমার মনে হয় এই ইন্টারেস্টটা হওয়া উচিত। তো সেই জায়গা থেকে আজকে সায়নের সাথে আড্ডা হলো, এবং যেটা দেখলেন, এই মানুষটা কাজ করতে ভালোবাসে, কিন্তু কাজের গ্রেটার ইম্প্যাক্ট নিয়ে ভাবে। হয়তো সেই কারণেই এই ইনজেকশনের জন্ম। ও যখনই কাজ করেছে, ও কাজের পিছনের কারণ এবং কারণগুলোকে খতিয়ে দেখেছে। হ্যাঁ, টাকার জন্য আমরা সবাই কাজ করি, কে না করেছে, সেটা সায়নও করে। কিন্তু ওর জীবনে বাছা কিছু সময় আছে যখন ও জীবনের প্রতি সময় দেয়। এরকম মানুষ যখন ভবিষ্যৎ প্রজন্মে থাকে, তখন ভবিষ্যৎটা খারাপ হওয়ার কথা নয়। এরকম মানুষ যে না জেনে মেডিকেলের সমুদ্রে ঝাঁপ দেয়, কতগুলো সাবস্ক্রাইবার হবে, কতগুলো ফলোয়ার হবে না ভেবে, তারা একটা নতুন কিছু করবার হদিশ দেয়। এই হদিশ নিয়ে, এই আশা নিয়ে আজকে সহজ কথা শেষ করলাম। আমার গেঞ্জি দেখতেই পাচ্ছেন, দারুণ দারুণ গেঞ্জি বংমেট বানিয়ে দেয়। আর গরিবের চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, আর দেখবেন সহজ কথা। নমস্কার। নমস্কার।